গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি আগের দিন তোমাদের মাধ্যমিকের ইতিহাসের থার্ড চ্যাপ্টার থেকে যত এমসিকিউ ছিল সেগুলো আমি করিয়েছিলাম। আজকে আমি তোমাদের এমসিকিউ গুলো বাদে যে সমস্ত 1 নাম্বার এবং 2 নাম্বারের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে, আমি সেই সমস্ত প্রশ্নগুলো করাবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে করে যাও, তাহলে দেখবে তোমরা মাধ্যমিকের সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। আমি বড় প্রশ্নের জন্য আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দেবো, সেই সমস্ত সাজেশন অনুযায়ী তোমরা ভালো করে পড়ে যাবে এবং এই ভিডিওটা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা ভালো করে দেখে নাও যে আগের দিন যে চ্যাপ্টারটা আমি করাচ্ছিলাম সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো, এই চ্যাপ্টার থেকে আজকে আমি 1 নম্বরে যে সমস্ত এবং 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো করাবো। দেখো, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আছে সেটা হচ্ছে পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে কি বলা হয়? সেটা হচ্ছে আমাদের পাইকান বলা হয়। এবার দেখো 2 নম্বরে যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তরটা হবে আমাদের কোল বিদ্রোহের নেতা ছিলেন। তাহলে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিল? তাহলে সেটা হবে কোল বিদ্রোহের নেতা ছিলেন। এবার দেখো পরের প্রশ্নটা। পরের প্রশ্ন হচ্ছে যে দামিনী ই কোহ কথাটির অর্থ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু টেস্ট পেপারে বারবার তোমরা পাবে। সেটা হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। তারপরে দেখো পরের প্রশ্ন যে দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত। তারপরে দেখো ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে শরীয়ত উল্লাহ। তারপরে দেখো 6 নম্বরে যে প্রশ্নটা আছে, 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে উলগুলান কথাটির অর্থ কি? উলগুলান কথাটির অর্থ হচ্ছে যে আমাদের বিদ্রোহ। তারপরের প্রশ্ন দেখো 7 নম্বরের, মুন্ডারা যে বেগার শ্রম দিতে বাধ্য হতো সেটিকে কি বলা হয়? সেটা হচ্ছে বেত বেগারি বলা হয়। তারপরে দেখো এবার পরের প্রশ্ন 8 নম্বরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ধরতি আবা কথার অর্থ কি? ধরতি আবা কথার অর্থ হচ্ছে যে পৃথিবীর পিতা। তারপরে দেখো কে বিশে ডাকাত নামে পরিচিত ছিল? উত্তরটা হবে যে বিশ্বনাথ সর্দার। তারপরে দেখো 10 নম্বরে যে প্রশ্নটা আছে, 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে ওয়াহাবি আন্দোলনের প্রথম অপর নাম কি ছিল? দেখো উত্তরটা হবে তারিকি মোহাম্মদিয়া। তারপরে দেখো সিংবঙ্গা কথাটির অর্থ কি? উত্তরটা হবে সূর্য দেবতা। এবার দেখো আমাদের 12 নম্বরে যে প্রশ্নটা আছে, ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে কেন? উত্তর দেখো ভারতের বনজ সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করে বনভূমি ও বনজ সম্পদের ওপর অধিকার কায়েম করার জন্য। এবার দেখো 13 নম্বরে যে প্রশ্নটা আছে, কোন 3টি অর্থকরী শস্য চাষের জন্য বনভূমি ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে চা, রাবার, কফি। তারপরে দেখো 14 নম্বরের প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন কে? উত্তরটা দেখো করুণাগড়ের রানী শিরোমণি। এবার দেখো 15 নম্বরে যে প্রশ্নটা আছে, 15 নম্বরের প্রশ্ন হচ্ছে কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর দেখো বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা, সিংরাই, তারপরে সূর্য, তারপর হচ্ছে বরাভূম রাজ পরিবারের গঙ্গানারায়ণ সিংহ। 16 নম্বরের প্রশ্ন দেখো, কোন অঞ্চল দামিনী ই কৌহ নামে পরিচিত? উত্তর দেখো বর্তমানে রাজমহলের পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের একাংশ বনভূমি। এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। দেখো পরের প্রশ্ন হচ্ছে যে গিরা কথার অর্থ কি? উত্তর দেখো প্রতীক বা ধর্মীয় আহ্বান। 18 নম্বরের প্রশ্ন দেখো কারা দিকু নামে পরিচিত ছিল? উত্তর দেখো বহিরাগত মহাজন, ব্যবসায়ী, ইংরেজ কর্মচারী যারা আদিবাসী এলাকায় এসে বসবাস করত এবং ঋণের জালে জড়িয়ে আদিবাসীদের সর্বশান্ত করত, আদিবাসীদের ওপর অত্যাচার করত, তারা দিকু নামে পরিচিত ছিল। এবার দেখো 19 নম্বরের যে প্রশ্নটা আছে, 19 নম্বরের প্রশ্ন হচ্ছে যে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কিরূপ ছিল? উত্তর দেখো তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল জমিদার, নীলকর, মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গীয় কৃষক আন্দোলন। এবার দেখো আমাদের 20 নম্বরে যে প্রশ্নটা আছে, ফরাজি খিলাফত বলতে কি বোঝো?
দেখো উত্তরটা দেখো, ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়া তার প্রভাবাধীন বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠা করেন তার নাম ফরাজি খিলাফত। তারপরে দেখো পাগলপন্থী ধর্ম কি? উত্তরে দেখো বাউল ধর্মের অঙ্গ, এটা উত্তরটা আবার এখানে চলে এসছে, এখানে 22 নম্বরের উত্তরটা এটা হবে যে পাগলপন্থী বিদ্রোহ বলতে কি বোঝো? দেখো উত্তরটা হবে যে ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার গারো উপজাতিরা 1825 খ্রিস্টাব্দে থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত জমিদার ও সরকারের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করেছিল তাকেই বলা হয় পাগলপন্থী বিদ্রোহ। তাহলে এই উত্তরটা কিন্তু আমাদের একটু ক্রস করলাম, ঠিক আছে, এটা হবে না। তারপরে দেখো যে 23 নম্বরে যে প্রশ্নটা আছে, নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। উত্তরটা দেখো, নীল বিদ্রোহের কয়েকজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মণ্ডল, কাদের মোল্লা, রহিমউল্লাহ, বৈদ্যনাথ সর্দার, বিশ্বনাথ সর্দার, পাঁচু শেখ, রামরতন রায়, শ্রীহরি রায় প্রমুখ। এবার দেখো 24 নম্বরে যে প্রশ্নটা আছে, নীল বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় কেন? উত্তর দেখো, প্রায় 60 লক্ষ কৃষক নীল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বলে নীল বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয়। 25 নম্বরের প্রশ্ন দেখো, পাবনা কৃষক বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। খুদি মোল্লা, ঈশানচন্দ্র। তারপরে দেখো 26 নম্বরে যে প্রশ্ন আছে, খুদকাঠি প্রথা কি? উত্তর দেখো, মুন্ডাদের জমিতে যৌথ মালিকানার বিষয়টি প্রচলিত ছিল, এটি খুদকাঠি প্রথা নামে পরিচিত। 27 নম্বরের প্রশ্ন দেখো, তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়? উত্তর দেখো, বিহারের চম্পারণে। 28 নম্বরের প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার ভারতে কবে বন বিভাগ গঠন করে? সেটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে। এবার দেখো 29 নম্বরের যে প্রশ্নটা আছে, 29 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ ভারতে মোট কতবার অরণ্য আইন পাশ হয়? উত্তর হচ্ছে 3বার, একটা হচ্ছে 1865, 1879, 1827। এখানে এটা হচ্ছে 1878 হবে। তারপরে দেখো রম্পা বিদ্রোহ কবে হয়? 1879 খ্রিস্টাব্দে হয়। এবার দেখো আমরা বিভাগ গ থেকে দেখো যে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখে নাও। দেখো কবে প্রথম অরণ্য আইন পাশ হয়? এই আইনের দ্বারা কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? দেখো একটু আগে করে এসছো যে প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল কবে? 1865 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এই আন্দোলনের দ্বারা অরণ্যকে সরকারি নিয়ন্ত্রণাধীন আনা হয় এবং আদিবাসীদের অরণ্যে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। তারপরে দেখো পরের প্রশ্ন, 2 নম্বরে যে প্রশ্নটা আছে, কবে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়? সেটা হচ্ছে, ওই ভুল ছিল আমি দেখালাম একটু আগে, 1879 ছিল, এটা 78 হবে। এবং এই আইনের দ্বারা কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? দেখো এই আইনের মাধ্যমে অরণ্যকে 3টি ভাগে সংরক্ষিত, সুরক্ষিত, গ্রাম্য অরণ্য বিভক্ত করা হয়েছিল এবং অরণ্যচারী মানুষের চিরকালীন অধিকার কেড়ে নেওয়া হয়। এবার দেখো পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে বিপ্লব বলতে কি বোঝো? উত্তর দেখো, বিপ্লব বলতে কোনো প্রচলিত ব্যবস্থার আমূল, দ্রুত এবং আকস্মিক পরিবর্তনকে বোঝায়। এটি সাধারণত প্রচলিত আর্থসামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে একটি নতুন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে পরিচালিত হয়। এবার তাকে পরের প্রশ্ন দেখো, 4 নম্বরে যে প্রশ্নটা আছে দেখো, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? দেখো উত্তর দেখো, ঔপনিবেশিক অরণ্য আইনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বনজ সম্পদকে সাম্রাজ্যবাদী স্বার্থে ব্যবহার করা এবং রেল লাইন তৈরির জন্য উন্নত মানের কাঠের যোগান নিশ্চিত করা। এছাড়া অরণ্যের ওপর আদিবাসীদের চিরাচরিত অধিকার খর্ব করে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করাও এর লক্ষ্য ছিল। 5 নম্বরে যে প্রশ্নটা আছে ভালো করে দেখো, পাইকান জমি কি? দেখো মেদিনীপুর ও বাঁকুড়া সংলগ্ন অঞ্চলে স্থানীয় জমিদারদের অধীনে কাজ করা রক্ষী বাহিনী বা পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে পাইকান জমি বলা হতো। তারপরের প্রশ্ন দেখো, দুর্জন সিংহ কে ছিলেন? দেখো উত্তরটা হচ্ছে, দুর্জন সিংহ ছিলেন মেদিনীপুরের রায়পুরের জমিদার। তারপরের প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহে তার ভূমিকা কী ছিল?
তিনি 1798 থেকে 99 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব দেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে স্থানীয় পাইক ও কৃষকদের ঐক্যবদ্ধ করে বিদ্রোহকে শক্তিশালী করেন। এবার দেখো যে 6 নম্বরে যে প্রশ্নটা আছে, দামিনী ই কোহ কি? উত্তর দেখো, দামিনী ই কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। রাজমহল পাহাড়ের পাদদেশে সাঁওতালদের বসবাসের জন্য নির্দিষ্ট যে ভূখণ্ড ব্রিটিশ সরকার নির্ধারণ করে দিয়েছিল তাকেই দামিনী ই কোহ বলা হয়। তার পরের প্রশ্ন দেখো এবার 8 নম্বরে যে প্রশ্নটা আছে, 8 নম্বরের প্রশ্ন হচ্ছে যে খুদকাঠি প্রথা কি? উত্তর দেখো, খুদকাঠি প্রথা হলো মুন্ডা সমাজের প্রচলিত এক বিশেষ ভূমি ব্যবস্থা যার অর্থ জমির যৌথ মালিকানা। এই প্রথা অনুযায়ী কোনো ব্যক্তি নয় বরং পুরো গ্রাম বা গোষ্ঠী সম্মিলিতভাবে জমির মালিকানা ভোগ করত। এবার দেখো পরের প্রশ্ন, বিরসা মুন্ডা কে ছিলেন? উত্তর দেখো, বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের বা উলগুলানের মহান নেতা। তিনি নিজেকে ভগবানের দূত হিসাবে ঘোষণা করেন এবং মুন্ডাদের ব্রিটিশ শাসন ও মহাজনদের শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। 10 নম্বরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলতে কি বোঝো? পলাশির যুদ্ধের পর বাংলায় সন্ন্যাসী ও ফকিররা তাদের চিরাচরিত ধর্মীয় অধিকার ও জীবিকার ওপর ব্রিটিশদের হস্তক্ষেপের প্রতিবাদে যে আন্দোলন গড়ে তুলেছিল তাকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলা হয়। মজনু শাহ ও ভবানী পাঠক ছিলেন এই বিদ্রোহের অন্যতম নেতা। 11 নম্বরের প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? উত্তর দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা বা খুদকাঠি প্রথা পুনরুদ্ধার করা এবং ব্রিটিশ শাসন ও বহিরাগত শোষকদের হটিয়ে একটি স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করা। 12 নম্বরের প্রশ্ন দেখো, কোথায় প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়? কারা প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন? দেখো 1859 খ্রিস্টাব্দে নদিয়া জেলায় চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়। তারপরের প্রশ্নের উত্তরটা দেখো, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস প্রথম এই বিদ্রোহের সূচনা করেন। এবার দেখো পরের প্রশ্নটা, পরের প্রশ্ন হচ্ছে যে 13 নম্বরের যে পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? উত্তর দেখো, জমিদারদের অতিরিক্ত খাজনা আদায় এবং কৃষকদের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে 1873 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল। কৃষকরা বিদ্রোহ সমিতি গঠন করে ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামে। 14 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? উত্তর দেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিরা নীলকরদের অত্যাচারের তীব্র সমালোচনা করেন এবং কৃষকদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন। জেমস লংয়ের মতো মিশনারিরা নীল দর্পণ নাটকের অনুবাদ প্রকাশ করে কৃষকদের দুর্দশার কথা জনসমক্ষে আনেন। তারপরে দেখো, তারিক-ই মুহাম্মদিয়া কি? উত্তর দেখো, তারিক-ই মুহাম্মদিয়া কথার অর্থ হলো হজরত মুহাম্মদের প্রদর্শিত পথ। এটি ভারতের তিতুমির ও সৈয়দ আহমেদ পরিচালিত একটি ইসলামী সংস্কার আন্দোলন, যা পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী ওয়াহাবি আন্দোলন রূপ নেয়। তাহলে তোমরা দেখলে এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে যাও তাহলে দেখবে মাধ্যমিকে তোমাদের কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। এর বাইরে আর অন্য কোনো রকম প্রশ্ন দেবে না, তাই তোমরা এই প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করবে এবং আমিও তোমাদের বারবার এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করাবো।